ব্যাংকের একটা চেক লেখা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার। আমরা এটাকে খুব সহজভাবেই নেই, কিন্তু আসলে যতটা আমরা সহজভাবে নেই ব্যাপারটা আসলে এতটাও সহজ না। বিকজ আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা, আমি পেশাগতভাবে একজন ব্যাংকার, সেই হিসেবে প্রতিদিন অসংখ্য চেক পেমেন্ট করতে হয়। তো আমার এক যুগের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রতিদিন 20-30% চেক ভুলভাবে লেখা হয়। এমনকি প্রতিদিন 5% থেকে 10% চেক আমরা রিটার্ন করতে হয় শুধুমাত্র এটাই ভুলভালভাবে লেখার কারণে। সো আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা খুবই সিম্পল হলেও এটা আমাদের আসলে একটু প্রপারলি জানা উচিত। সেই লক্ষ্যে এই ভিডিওটা তৈরি করতেছি। তো আসলে আমরা একদম রিয়েল লাইফে এটা একটা ডামি চেক বানাইছি, এটার মধ্যে আমি একটু দেখাই কীভাবে আসলে লিখতে হয়। খুবই সিম্পল, বাট তবুও আমার মনে হয় এক পলক সবার দেখে নেওয়া উচিত। একদম কমন এরর কোথায় কোথায় করি আমরা সেটা একটু দেখি। প্রথমে বাংলায় লিখে দেখাই। এইখানে থাকে হচ্ছে ডেট সাপোজ আজকে হচ্ছে 7 তারিখ 7/6/2026। আচ্ছা, এভাবে দিলাম। এইখানে যেহেতু বাংলায় লিখছি ডেটটা, চেষ্টা করতে হবে বাকি যা যা আছে সবই যেন আমরা বাংলায় লিখি। যেমন পে2তে যদি এটা চেকটা আমার হয়, অ্যাকাউন্টটা যদি আমার হয়, তাহলে লিখবো নিজ। এখানে আমার নাম লেখার দরকার নাই, জাস্ট নিজ লিখবো। পে2 মানে হচ্ছে কাকে দিচ্ছি। তো আমি আমার চেক থেকে টাকা উঠাচ্ছি, অ্যাকাউন্ট থেকে টাকা উঠাচ্ছি, সো এখানে আমি নিজ দিব। আচ্ছা, দ্য সাম অফ টাকা, এটা হচ্ছে কথায় লিখতে হবে। সাপোজ এখানে হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা মাত্র। আচ্ছা, এখানে মাত্র নিয়ে আসলে অনেক বেশি ফানি ভিডিও হয়, অনেক বেশি হাস্যরস আছে এই মাত্র কথা নিয়ে, যে 1 লাখ টাকা যদি মাত্র হয় তাহলে 1,000 টাকা কিছুই না। এই রিলেটেড বিভিন্ন ধরনের কৌতুক আছে। যাই হোক, এই মাত্র লেখার উদ্দেশ্য কিন্তু এখানে 10,000 টাকা খুবই সামান্য একটা অ্যামাউন্ট, এটা কি মিন করে না। মাত্র লেখার অর্থ হচ্ছে আমি যদি 10,000 টাকা মাত্র না দিই, এইভাবে দেই, কাউকে যদি আমি চেকটা দিই, এই 10,000 টাকার পরে কিন্তু আরেকটা স্পেস থেকে যায়। এখানে চাইলে কেউ 10,000 টাকা লিখে পয়সা লিখতে পারে, বা 10,000 লেখার পরে যদি মাত্র না দিয়ে, এইভাবে যদি মাত্র না দিয়ে যদি শুধু 10,000 লিখে দিই, 10,000 কেউ এখানে লিখতে পারবে 999 টাকা। দেখেন, মাত্র না দেওয়ার কারণে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায় এবং এখানে ফ্রড করার অনেক একটা বড় গ্যাপ থেকে যায়। সো এখানে এই জন্যই মূলত মাত্র দেওয়া হয়। সো আমি লিখলাম 10,000 মাত্র। এখানে টাকা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, বিকজ এখানে দ্য সাম অফ টাকা অলরেডি এখানে লেখা আছে। যেহেতু আগে লেখা আছে টাকা, এখানে টাকা লেখা ম্যান্ডেটরি না। লিখলেও ক্ষতি নেই, বাট না লিখলেও চলে। তো 10,000 টাকা মাত্র। এবার আসেন অঙ্কে, ইন ফিগারে এখানে 10,000। এইখানেও এটা ব্লক করে দিতে হবে। 10,000 লিখে এই চিহ্নটা দিয়ে দিবেন এইভাবে। আমি যদি কম্পিউটারে টাইপ করে দিচ্ছি, এটা রিয়েল লাইফে তো আপনি হাতে লিখবেন, তো হাতে লেখার সময় ঠিক এইভাবে 10,000 লেখার পরে এভাবে একটা দিয়ে দিবেন, এই চিহ্নটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে স্বাক্ষর। এখানে খুবই কমন একটা ব্যাপার, এখানে সবচেয়ে বেশি ভুলটা হয়। দেখেন, এখানে স্পষ্ট করে লেখাই আছে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন, মানে এই দাগটার উপরে স্বাক্ষর করুন। এখন দেখা গেছে যে ম্যাক্সিমাম না, একটা বৃহৎ শ্রেণীর মানুষ যেটা করে, এটা হচ্ছে সাইনটা নিচে দিয়ে দেয়। এটার কারণে এটা একটা মেজর কোনো প্রবলেম না, বাট একটা প্রবলেম, যেহেতু এখানে স্পেসিফাই করে দিছে যে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন। এই লাইনের উপরে করার জন্যই আপনাকে বলে দিছে, সো আপনাকে উপরেই করতে হবে। এটা হচ্ছে আরেকটা মস্ত বড় ভুল। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা থাকে, এখানে লাস্টের দিকে একটা ছোট্ট কথা থাকে, এটা হচ্ছে অর বিয়ারার, এই জায়গাটা থাকে। এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে, অর বিয়ারার। এটা আসলে ব্যবহারটা খুবই কম, বাট তবু একটা মেজর একটা ব্যাপার আছে। এটা অর বিয়ারার মানে হচ্ছে আমি এই চেকটা আমি নিজেকে দিলাম, নিজেই নিচ্ছি। যদি নিজে না নিয়ে যদি অন্য কাউকে দিই, সাপোজ রায়হান কবির নামে কাউকে আমি চেকটা দিলাম। এখন আমি চাই এই চেকের যে পেমেন্টটা শুধুমাত্র রায়হান কবির যিনি, উনিই টাকাটা তুলবে, অন্য কেউ যেন তুলতে না পারে। এটা যখন করব তখন এই অর বিয়ারারটা একটা নেই, এবার দাগ দিয়ে কেটে দেব। এই অর বিয়ারার কেটে দেওয়ার মানে হচ্ছে যে অথবা বাহককে, মানে এই রায়হান কবির ছাড়া অন্য কেউ যদি চেকটা তুলতে যায় তুলতে পারবে না, এই রায়হান কবিরকেই চেকটা তুলতে হবে। এটা সাধারণত করা হয় যখন অনেক বড় অ্যামাউন্ট যখন হয়, 20 লক্ষ টাকা মাত্র, সাপোজ এটা, বা 20 লক্ষ মাত্র।
এরকম অ্যামাউন্ট যখন হয় তখন সচরাচর ফ্রড হওয়ার পসিবিলিটি বেশি থাকে বা একটা রিস্ক থেকে যায়, যেহেতু একটা বিগ অ্যামাউন্ট 20 লক্ষ এইভাবে দিয়ে যদি বড় অ্যামাউন্ট দেই তখন সেই ক্ষেত্রে আমরা সচরাচর এটা করে দিতে পারি, নর্মালি আমরা করে দিতে পারি। অর বেয়ারটা একটা কেটে দিলাম একটা দাগ দিয়ে, তাহলে শুধুমাত্র ওই রায়হান কবির সাহেব যিনি উনিই একমাত্র 20 লক্ষ টাকা চেকটা তুলতে পারবে, এছাড়া ওনাকে তুলতে পারবে না। এটা হচ্ছে অর বেয়ারের কাহিনী। আচ্ছা গেল এটা। সেকেন্ড হচ্ছে এটা যদি আমি বাংলা ইংলিশ এবং বাংলা যদি লিখতে চাই, দেখেন এটার একটা এররটা কেমন হয়। আমি এখানে লিখলাম 40,000, এইখানে তারিখ লিখলাম বাংলায়, এইখানেও লিখলাম বাংলায়, এইখানে আমি লিখলাম 20,000 অনলি। এটা যদি লিখি, সরি এখানে হবে 40, তাহলে পার্থক্যটা বোঝানো যাবে। 40,000 অনলি। এইটা যদি আমি ইংলিশ ধরি 40,000, তাহলে এটা কি ধরতে হবে? এটাকে 4-এর জায়গায় 8 ধরতে হবে, তাহলে কত হচ্ছে? 80,000। আবার এটাকে যদি আমি 4 ধরি তাহলে এখানে কি হয়? তাহলে বাংলা লিখতে হবে, তবেই তো আমি এটাকে বাংলায় ধরতে পারবো। এরকম কন্ট্রাডিকশন তৈরি হয়। সো এই কারণেই মূলত পুরোটা যদি লিখতে হয় আসলে বাংলা লিখলে বাংলা, ইংরেজিতে লিখলে ইংরেজিতে লেখা উচিত। 40,000 তারিখটা সেক্ষেত্রে আমি বাংলায় ইংরেজিতে লিখলাম, এখানে লিখলাম রায়হান কবির। মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে আপনার স্বাক্ষরটা কম্পিউটারাইজড হয় না, হাতে লিখবেন, সো এখানে স্বাক্ষর করে দেবেন। এটাই হচ্ছে বেসিক জিনিস। এখন এইটুকুর জন্য আপনাদের মনে হতে পারে এটা তো খুবই সিম্পল একটা ব্যাপার, বাট না, সিম্পল না। আমরা ডেইলি লাইফে প্রতিদিন এটা অসংখ্য চেক এরকম পাই যে খুবই সামান্য একটি এর কারণে এটা আবার রিটার্ন করতে হয়। এটা হচ্ছে বেসিক জিনিস। এবার আসেন কাটাকাটির ক্ষেত্রে যেটা হয়। এখন এইবার এখানে আপনার তারিখের জায়গায় আজকে 7 তারিখ, আপনি কালকে চেকটা নিয়ে আসলেন। অনেকে করে কি এটাকে একটানে কাটে, একটানে, অথবা এটাকে করে কি 7কেই কেটে কুটে ওভাররাইট করে 8 বানায় ফেলে, তো এটা কিন্তু কাটাকাটি হয়ে গেল। তো এটার ক্ষেত্রে হয় কি, এটা ক্লিয়ার একটা জিনিস জেনে রাখেন, একটা চেকের যে ডেটটা দিবেন, এই যে 7 তারিখ দিলেন, এই তারিখ দেওয়ার অর্থ হচ্ছে এই চেকটার মেয়াদ হচ্ছে আগামী 6 মাস বা 180 দিন। তার মানে আগামী 180 দিনের মধ্যে যদি আপনি চেকটাকে ব্যাংকে প্লেস করেন, এই তারিখটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এই 7 তারিখের চেকটাই আগামী 180 দিন পর্যন্ত ভ্যালিড। সো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, এটা কখনোই কাটতে যাবেন না। রায়হান কবির লিখতে গিয়ে আপনি রায়হান হাসান লিখে ফেলেন ভুলে, সো এখানে আপনি আবার কেটে দিলেন, হ্যাঁ কাটতে পারেন, নো প্রবলেম, এটা আপনার রাইট আছে। বাট যেখানে কাটবেন ঠিক এটার উপরে বা নিচে, উপরে নর্মালি উপরে একটা ছোটো করে সাইন করে দিবেন। এই সিগনেচারটা এখানে যেটা দিবেন, এখানে একটা সাইন করে দিবেন। এই সাইনটাকে বলে কাটিং কনফার্মেশন সিগনেচার। এটা যে আপনি কাটছেন এটা তার প্রমাণ, এটা আপনি পারমিশন দিয়ে দিলেন বা এটা করে দিলেন। 40,000 লিখছিলেন, সামহাও মনে হলো যে না 40,000 না, আমি 50,000 উঠাবো, 50,000 উঠাবো। এখন এটাকে আমি হয়তো লিখে দিচ্ছি, আপনি রিয়েল লাইফে তো এটা লিখবেন না, আপনি একটানে কেটে দিবেন, দিয়ে পাশে এখানে আবার লিখে দেবেন 50,000, এটাকে একটানে কেটে দেবেন, দেওয়ার পরে এখানে উপরে একটা সাইন করে দেবেন। 40-র জায়গায় এখানে 50 একটানে কেটে লিখে উপরে লিখে পাশে একটা সাইন করে দেবেন। এইভাবে আপনি একাধিকবার কাটতে পারেন। এখানে প্রত্যেকটা জায়গায় আপনি চাইলে ওভাররাইট করতে পারেন। ওভাররাইট বলতে আপনি কেটে চেঞ্জ করতে পারেন, মডিফাই করতে পারেন, কোনো বাধা নাই। বাট কথা একটাই, আপনি যেখানে কাটবেন সেখানে কাটিং কনফার্মেশন সিগনেচারটা দিয়ে দিবেন, ব্যাস, তাহলেই হলো। এখন এই কাটাকাটি নিয়েই সবচেয়ে বেশি আমাদের চেক রিটার্ন করতে হয়। আপনি কাটেন, সমস্যা নাই, পাশে একটা সাইন করে দেন, তাহলেই তো হলো। সেকেন্ড একটা জিনিস হচ্ছে চেকের পিছনের যে ব্যাপারটা হয়েছে কি, এটা হচ্ছে পিছনে 2টা স্বাক্ষর করতে হয়। পিছনের স্বাক্ষরটা কী করবে, যিনি চেকটা নিতে আসছে, টাকাটা বেসিক্যালি নিতে আসছে, রায়হান হাসান যিনি আসছেন, উনি নিজেও নাও আসতে পারে। রায়হান সাহেবের নামে আপনি চেকটা দিলেন, আসলে হয়তো দেখা গেছে অন্য আরেকজন। এখানে যাই লিখে থাকেন না কেন, ওই যে ওর যিনি বিয়ারার নিয়ে আসছে অন্য একটা চেক, রায়হান সাহেবের ম্যানেজারকে হয়তো পাঠাইছে, বা ওনার অধস্তন যারা আছে তাদেরকে হয়তো কেউ একজনকে পাঠাইছে যে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসো। উনি যদি আসে, চেকের পিছনে সাইনটা মূলত হবে ওনার, যিনি আসছেন, বিয়ারার যিনি আসছেন, ওনার স্বাক্ষর হবে। আর সবসময় স্বাক্ষর হবে 2টা। একটা কথা মনে রাখবেন, চেকের পিছনে সবসময় স্বাক্ষর হয় 2টা, আর মোবাইল নাম্বারটা লিখে দেবেন।
এটা বেসিক্যালি দুইটা স্বাক্ষরের মিনিং হচ্ছে, এটা একটা ব্যাখ্যা আছে সুন্দর। প্রথম স্বাক্ষরটার মানে হচ্ছে আপনি চেকটা ব্যাংকে প্লেস করলেন, বা ওভার দ্য কাউন্টার আপনি ব্যাংকের অফিসারের কাছে আপনি চেকটা প্লেস করলেন বা দিলেন। সেকেন্ড সাইনের মিনিং হচ্ছে আপনি টাকাটা বুঝিয়ে পাইলেন। এটা হচ্ছে ব্যাখ্যাটা। এই জন্য দুইটা সাইন। একটার মানে হচ্ছে আপনি চেক দিছেন, দ্বিতীয় সাইনটা হচ্ছে চেকের বিনিময়ে আপনি টাকাটা বুঝিয়ে পাইছেন। দ্যাটস ইট। তো এটা হচ্ছে খুবই বেসিক জিনিস। কিন্তু এই জায়গাটাতেই আমরা অনেক আসলে কমন এরর যেটাকে বলে, একেবারে খুবই সামান্য একটা বিষয়, কিন্তু চেকের ব্যাপারগুলো এরকম, এটা খুবই সেন্সিটিভ, এটা সিকিউরিটি আইটেম। এখানে সামান্য একটু যদি কাটাকাটি হয়, ওভাররাইট হয়, আমরা পেমেন্ট করতে পারি না। এটা বাংলাদেশ ব্যাংকের রুলস, এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করতে হয়, সো আমরা দিতে পারি না। সো এটার ব্যাপারে, এই সিম্পল কাজটার ব্যাপারেও একটু কেয়ারফুল থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রতিনিয়ত আমরা যেটা ফেস করি, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এনআইডি কার্ডের যে ব্যাপারটা, ব্যাংকে চেক প্লেস করতে গেলে অথবা জমা দিতে গেলে 50,000 টাকা বা তার অধিক যদি জমা দেন অথবা উত্তোলন করেন, সেটাকে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট ছাড়া, ধরেন আপনি আপনার নাম সামহাও যাই হোক, আপনার নাম হচ্ছে ধরেন রবিন, আপনার নাম রবিন, তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনি অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেছেন, সেটা 50,000 টাকা বা তার অধিক, সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। বিকজ এই অ্যাকাউন্টটা আপনার না, এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, স্পষ্ট গাইডলাইন, এবং এটা সবাইকে মানতে হবে। এখন অনেকে এসে বলে অমুক ব্যাংকে টাকা জমা দিয়ে আসছি, কই ওনারা তো যায় নাই। এটা আসলে খুবই ভ্রান্ত একটা অজুহাত। নিয়ম হচ্ছে রাখার, এখন কোনো ব্যাংক যদি সেটা না মানে সেটা তার ব্যাপার, বাট নিয়ম হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে। একইভাবে আপনি জমা দেওয়ার ক্ষেত্রেও, একইভাবে উত্তোলনের ক্ষেত্রেও, আপনি টাকা তুলতে চান অথবা জমা দিতে চান, আপনি যখন অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাকাউন্ট হোল্ডার না, তখন আপনাকে বলা হয় আপনার ওয়াক ইন কাস্টমার, আপনি হচ্ছেন ওয়াক ইন কাস্টমার। তো বাংলাদেশ ব্যাংকের একদম ক্লিয়ার সার্কুলারটা হচ্ছে যে ওয়াক ইন কাস্টমার যদি 50,000 টাকা বা তার অধিক অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা বা উত্তোলন করে, সেক্ষেত্রে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এটা আসলে আপনাদের সেফটির জন্যই, কাস্টমারদের সেফটির জন্যই নর্মালি এটা করা হয়। সো এটা নিয়ে আসলে কখনোই বার্গেনিং করার দরকার নাই, ব্যাংকের কর্মকর্তাদের সাথে চিল্লাফাল্লা করার কোনো মানে হয় না। আপনি সচেতন নাগরিক হিসেবে সবসময় ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি, এনআইডির একটা ফটোকপি মানি ব্যাগের চিপায় রেখে দেবেন, অথবা আইডি কার্ডটা একটা কপি করে রেখে দেবেন। প্রত্যেকটা ব্যাংকে ফটোকপি মেশিন থাকে, প্রিন্ট দেওয়ার পর্যাপ্ত ফ্যাসিলিটিস থাকে। আপনি যাবেন, গিয়ে বলবেন যে আমি তো ফটোকপি করে আনতে পারি নাই, কাইন্ডলি একটু এটা করে নেন, তারা করে নেবে, নো প্রবলেম। বাট এটা নিয়ে আসলে বাকবিতণ্ডা করার কোনো মানে হয় না। তো এটাই ছিল বেসিক জিনিস। এটা খুবই নর্মাল একটা ব্যাপার, বাট আলটিমেটলি দেখা গেছে যে প্রতিদিন এটার যদি পার্সেন্টেজ দেখা হয়, 30 to 40% ভুল হয়। এটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো চিন্তা করলাম এটা আসলে এটা নিয়ে জানানো দরকার। তো আপনারা যারা এটা দেখলেন, আশা করি কিছুটা হলে উপকারে আসবে। তো ধন্যবাদ। এরকম আরও কিছু ছোটো ছোটো টিপস এবং চমৎকার চমৎকার কিছু জিনিস নিয়ে আবার হাজির হব। সেগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।